খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু শুনবো না, খারাপ কিছু বলবো না। যে মুখে ডাকি মা, সে মুখে মাদক না। এবারে তৃণমূল পরাজয়ের পরে যেভাবে মুসলমানদের উপর আক্রমণ হয়েছে, 5 আগস্টের পরে বাংলাদেশে কোনো হিন্দু বাড়িতে কোনো মন্দিরে আক্রমণ হয়েছে? আমাদের হুজুররা, আমাদের আলেমরা হিন্দুদের প্রতি কোনো নেগেটিভ অ্যাপ্রোচ নেই, যে অ্যাপ্রোচ বিজেপি মুসলমানদের উপরে আছে। ক্ষমতা পেয়ে আমরা সংসদে দাঁড়িয়ে বলছি যে আমরা নির্বাচন দিবে না বলেই এই জন্য জুলাই সনদে স্বাক্ষর করেছি, না হলে আমরা স্বাক্ষর করতাম না। কত বড় প্রতারণা বাংলাদেশের সাথে! 17-18 বছর বড় বড় পলিটিশিয়ানরা পারে নাই, যেটা আমাদের জেনজির রক্তের বিনিময়ে সেটা দেখিয়ে দিয়েছে। সে জেনজিদের সাথে প্রতারণা, সে হাদির সাথে প্রতারণা। জাস্টিস ফর হাদি আজকে তোমরা স্লোগান দিয়েছো। হাদি কি চেয়েছিল? প্রশ্নটা মনে হয় ভুল হয়েছে, প্রশ্নটা করার দরকার ছিল কার কার টিকটক অ্যাকাউন্ট নেই নাকি। টিকটক যিনি তৈরি করছেন, জাং ইয়ামিন, তিনি বলেছেন আই ক্রিয়েটেড টিকটক অনলি ফর আনস্টেবল অ্যান্ড জবলেস পিপল। পরে দেখা গেছে বাংলাদেশ আর ভারতের মধ্যে সবচেয়ে বেশি বাদাইম্যা বেশি। পৃথিবীতে মানুষের মতো এত অসহায় কোনো প্রাণী নেই। গরুর বাচ্চা যখন দেয়, তোমরা কেউ দেখছো? গরু বাছুর যখন জন্মগ্রহণ করে, বাছুরটা হওয়ার পর দেয় একটা দৌড়। দেখেছো? দেখেছো কিনা? কিন্তু একটা মানুষ যখন জন্মগ্রহণ করে, সে কি বাচ্চা হওয়ার পর দৌড় মারে? দৌড় মারে? কোনো প্রাণী দেখছো? তোমাদের এখানে কেউ বলতে পারে বুকে হাত দিয়ে যে ভাইয়া আমি জন্মগ্রহণ করার সাথে সাথে দৌড় দিয়েছি? বলতে পারবা? তবে জন্মগ্রহণ করার সাথে সাথে মোবাইল টিপিছি, এটা বলতে পারবা। মানে এখন বাচ্চারা জন্ম হওয়ার সাথে সাথে এভাবে করতে পারে নাকি? হ্যাঁ, তার মানে মানুষ হচ্ছে, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছে এত শুরুতে 2টা বছর তোমাকে অন্যের উপর নির্ভরশীলতা থাকতে হয়। তার মানে এটার মাধ্যমে তোমাকে শেখানো হয়েছে, তোমাকে সৃষ্টি করা হয়েছে একে অপরের কল্যাণ করার জন্য। তোমাকে সৃষ্টি করা হয়েছে। তোমার মা বাবা ছাড়া যেমন তুমি চলতে পারো না 2টা বছর, তেমনি তোমার পুরোটা জীবন এই 2 বছরের ট্রেনিংটা তুমি নিয়ে তুমি সবসময় মানুষের কল্যাণ করবা, এই জন্য তোমাকে সৃষ্টি করা হয়েছে। তুমি কি চিন্তা করতে পারো, এই যে 2টা বছর তোমার মায়ের উপর নির্ভরশীল ছিলা, তোমার মা তোমাকে ভালোবেসেছে, তোমার মা তোমাকে খাওয়াইছে, যখন মা খাওয়ানোর প্রয়োজন খাওয়াইছে, এরপর তুমি বড় হয়েছো। এ মানুষ সবচেয়ে বড় অসহায়। এ মানুষ যখন ভালো হয়, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ভালো মানুষ হয়। এ মানুষ যদি ভালো হয়, যীশু খ্রিস্টের মতো ভালো মানুষ হয়। এ মানুষ যদি ভালো হয়, কৃষ্ণের মতো সেরা মানুষ হয়। আবার এ মানুষ যদি খারাপ হয়, তাহলে কি কার মতো? ফেরাউন, নমরুদ, হিটলারের মতো খারাপ হয়। আর কিছু বললাম না, বাংলাদেশে আর আসলাম না। তার মানে এই যে একটা মানুষ, এই যে মানুষকে সৃষ্টি করা হয়েছে, এই যে তোমরা ব্লাড নিয়ে কাজ করছো, তুমি জানো পৃথিবীর সবকিছু তৈরি করার ল্যাব তৈরি হয়েছে, কিন্তু ব্লাড তৈরি করার কোনো ল্যাব এক পর্যন্ত পৃথিবীতে তৈরি হয় নাই। রক্ত এটা ন্যাচারাল, এবং তুমি যেটা দান করবে মানুষকে, এটাও ন্যাচারাল। সেই ব্লাড নিয়ে তোমরা কাজ করছো, সে ব্লাড নিয়ে তোমরা কাজ করছো। আমার সবচেয়ে ভালো লাগতো তোমাদের প্রত্যেককে এই স্টেজে বসাইয়া, আমাদেরকে যদি নিচে বসানো হইতো, আমি মনে করতাম সবচেয়ে বেশি সম্মান দেওয়া হইতো তোমাদেরকে, কারণ তোমরা ভলান্টিয়ার। বলে না, নিজের খেয়ে অন্যের মহিষ তাড়ানো, বলে না, এটা তোমরা করছো। ডু ইউ নো হোয়াট ইজ দ্য ফার্স্ট ভলান্টিয়ার হিস্ট্রি অফ ইসলাম? ইসলামের প্রথম ভলান্টিয়ার কে ছিলেন বলো তো? কে? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছোটবেলায় কি তৈরি করেছে? হিলফুল ফুজুল নামে একটা সামাজিক সংগঠন, প্রয়াসের মতো একটা সামাজিক সংগঠন তৈরি করেছেন। তৈরি করে মানুষের কল্যাণ করার জন্য চেষ্টা করেছেন। তিনি শিখিয়েছেন ছোটবেলায় যদি আমি করেছি, সুতরাং আমার যে উম্মাহ হবে তারা সবসময় ছোটবেলায় এই কাজগুলো করে যাবে। সেটি তোমরা করছো, সেটি তোমরা করছো। শোনো, আমরা তো সবসময় অর্থের পিছনে দৌড়াই, আমরা নিজের দিকে তাকাই। সব আমিত্ব, আনিসুর রহমান, ড্যানিসুর রহমান হইতে পারি না। আমরা সব আনিসুর রহমান, আমাকে দাও, আমাকে দাও। কিন্তু ড্যানিসুর রহমান হওয়া ইম্পর্টেন্ট, অন্যের জন্য কাজ করা ইম্পর্টেন্ট। নোবেল যার নামে, তার নাম কি বলতো? আলফ্রেড নোবেল। আলফ্রেড প্রথম জীবনে একটা আবিষ্কার করেছিলেন। কি আবিষ্কার করেছেন জানো? ডিনামিট আবিষ্কার করেছেন। তিনি ডিনামিট আবিষ্কার করার পরে একবার হঠাৎ করে রাতে
একটা দুর্ঘটনায় ঘটে, তার একটা ভাই ছিল লডভিগ নোবেল। লডভিগ নোবেল মারা যায় গাড়ি দুর্ঘটনায়। তো সবাই ভাবছে যে আলবার্ট নোবেল মারা গেছে। তো সবাই পত্রিকায় প্রতিদিন পরের দিন পত্রিকায় হেডলাইন লিখছে যে মার্চেন্ট অফ ডেথ ইজ ডেড, মানে মৃত্যুর ব্যবসায়ী মৃত্যুবরণ করেছে। মানে খুব বাজে বাজে কমেন্ট করে হেডলাইন করেছে। আলবার্ট নোবেল ঘুম থেকে উঠে যখন পত্রিকাটা দেখলেন তখন তার চোখের পানি ফেলে দিলেন। তিনি বললেন, আমি ডাইনামিক আবিষ্কার করেছি, আমি মনে করছি মৃত্যুর পর সবাই আমাকে স্যালুট করবে, সালাম করবে। আজকে আমি দেখি মৃত্যুর পর সবাই আমাকে নিন্দা করছে, আমাকে নিয়ে বঞ্চনা অপমানিত কথা বলছে। এই সফলতা তো আমার কোনো দাম নেই। তখন আলবার্ট নোবেল চিন্তা করলেন যে আমি যত অর্থ উপার্জন করেছি এই অর্থ আমি মানুষের কল্যাণের জন্য রেখে যাব, যাতে আজীবন মানুষ আমাকে স্মরণ করে। পরবর্তী ডাইনামিক আবিষ্কারের যে অর্থ, সে অর্থ দিয়ে তিনি নোবেল প্রাইজ, যারা পৃথিবীর কন্ট্রিবিউশন রাখবে তাদের জন্য উনি নোবেল প্রাইজ। এখনো পর্যন্ত মানুষ আলবার্ট নোবেলকে মনে রাখছে কি রাখছে না? রাখছে। আমাদের দেশে অনেক মন্ত্রী আছে, এমপি আছে, তার পিছনে তার জুতো পরিষ্কার করার জন্য অনেক লোক ছিল, কিন্তু মৃত্যুর পরে তার জানাজায় 10 জন 15 জনের 20 জনের বেশি মানুষ হয় না। অনেক মন্ত্রী এমপি আছে, বাংলাদেশের অনেক বড় নেতা ছিলেন, মৃত্যুর পরে যখন খবর আসে তখন তুমি কমেন্টে দেখবা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শব্দটা লেখা হয়। তো এই জীবন রেখে কি লাভ? এই মন্ত্রী হয় কি লাভ? এই মন্ত্রী হয় কি লাভ? আজকে 1500-1400 জীবন দিয়েছে আমাদের রাষ্ট্র সংস্কার করার জন্য, আর আমরা সংসদে দাঁড়িয়ে ক্ষমতা পেয়ে আমরা সংসদে দাঁড়িয়ে বলছি যে আমরা নির্বাচন দিবে না বলেই এই জন্য জুলাই সনদে স্বাক্ষর করেছি, না হলে আমরা স্বাক্ষর করতাম না। কত বড় প্রতারণা বাংলাদেশের সাথে! ভাই, প্রতারণার তো একটা লিমিট আছে রে ভাই, প্রতারণার তো একটা লিমিট আছে। এভাবে অ্যাডমিটেড প্রতারক নিজে নিজে বলে দিচ্ছেন যে আমি কেন তোমাদের সাথে প্রতারণা করেছি, শুধু নির্বাচনটা লাগবে, আমাকে মন্ত্রী হইতে হবে। হোয়াট এ ফেলেস! কি দেশ! এজন্য আমাদের 1400-1500 জীবন দিয়েছে। যে ছাত্ররা বলেছে রাষ্ট্র সংস্কার চাই, এক সময় আমাদের এই তরুণ প্রজন্মকে বলতো এরা হচ্ছে জেনজি, এরা হচ্ছে ফার্মের মুরগি, এরা হচ্ছে ফার্মের মুরগি, এরা সবসময় পাবজি নিয়ে থাকে। সে জেনজিরা স্লোগান দিয়েছে বুকের মধ্যে অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। সে জেনজি। এরা 17-18 বছর বড় বড় পলিটিশিয়ানরা পারে নাই যেটা আমাদের জেনজিরা রক্তের বিনিময়ে সেটা দেখিয়ে দিয়েছে। সে জেনজিদের সাথে প্রতারণা, সে হাদির সাথে প্রতারণা। জাস্টিস ফর হাদি আজকে তোমরা স্লোগান দিয়েছ। হাদি কি চেয়েছিল? হাদি কি চেয়েছিল? ইনকলাব মঞ্চ তৈরি করেছে। সেই ইনকলাব মঞ্চের মাধ্যমে আজকে যারা ক্ষমতা আসছে তারা ইনকলাব শব্দকে বলে, ইনকলাব তো বাংলাদেশি শব্দ না, এই শব্দ আমরা ব্যবহার করবো না, এটা পাকিস্তানি শব্দ। কি রে ভাই, কি মানে দুষ্টামিতে একটা লিমিট আছে। ইনকলাব কি বাংলাদেশে ইতিপূর্বে ছিল না? ছিল না? ইনকলাব পত্রিকা ছিল না? তখন তো বলো না ইনকলাব পত্রিকা, তুমি পাকিস্তানি পত্রিকা, চলে যাও পাকিস্তান নাকি? মানে আমাদের দেশে 17-18 বছর আমাদেরকে রাজনীতি শিখা হয়েছে, কথায় কথায় পাকিস্তান চলে যাও। পৃথিবীতে কোনো দেশে তুমি পাবা না যে কথায় কথায় বলে অন্য দেশে চলে যাও। বাংলাদেশে বলে, আর আমাদের পার্শ্ববর্তী দেশ তারা বলে, কথায় কথা বলে যাও বাংলাদেশে চলে যাও, বাঙালিদেরকে বলে বাংলাদেশে চলে যাও। 90 লক্ষ, এবার যে বিজেপি যে ইলেকশনে 90 লক্ষ ভোটারের ভোট থেকে ভোট দিতে দেন 90 লক্ষ বাঙালিকে, বাংলাদেশে চলে যাও। এক হচ্ছে বাংলাদেশে বলতো, আর এখন ভারতে বলে চলে যাও, পাকিস্তান চলে যাও, নইলে বাংলাদেশে চলে যাও। এবারে তৃণমূল পরাজয়ের পরে যেভাবে মুসলমানদের উপর আক্রমণ হয়েছে, 5 আগস্টের পরে বাংলাদেশে কোনো হিন্দু বাড়িতে কোনো মন্দিরে আক্রমণ হয়েছে না। আমরা এগুলো শিখাই না। তারা বলে, কালকে আমি একটা টকশোতে ছিলাম, তারা বলে সাম্রাজ্যবাদ ভারতেও হয়েছে, সাম্রাজ্যবাদ নাকি বাংলাদেশেও ছিল ইউনিশ সরকার আমলে। ইউনিশ সরকারের আমলে যদি সাম্রাজ্যবাদ থাকতো, এতদিন 17-18 বছর শেখ হাসিনা ভারতকে বুঝাইতো, যে আমরা যদি না থাকি হিন্দুরা বাংলাদেশে থাকতে পারবে না। আচ্ছা বলেন তো, 5 আগস্টের পরে কত হিন্দু বাংলাদেশ থেকে চলে গেছে? গেছে কেউ? তার মানে আমাদের হুজুররা, আমাদের আলেমরা হিন্দুদের প্রতি কোনো নেগেটিভ অ্যাপ্রোচ নেই, যে অ্যাপ্রোচ বিজেপি মুসলমানদের উপরে আছে। বিজেপি সভাপতিতে বলেছেন যে আমরা হিন্দুদের ভোটে জয়লাভ করেছি। কোন মুসলমান বাংলাদেশে কোনো এমপি হয়ে বলেছে যে আমরা মুসলমানদের ভোটে জয়লাভ, হিন্দুরা আমাদের ভোট দেয় না বলেছে?
এক ডাকসুতে প্রত্যেকটা হল, ডাকসু বর্তমান যারা আছে তাদেরকে ভোট দিয়েছে, হিন্দু হলে মাত্র 2-3টা ভোট পেয়েছে। এরপরেও তারা যেভাবে হিন্দু হলে কাজ করেছে, 2-3টা ভোট পাওয়ার কারণে তারা তো হল থেকে বের করে দেওয়ার কথা, এদেরকে বের করেছে। তার মানে বাংলাদেশের ইসলাম প্রিয় মানুষ কখনো আক্রোশ, ধর্মীয় আক্রোশে বিশ্বাসী না, এটাই প্রমাণিত হয়েছে নাকি? এটাই তো প্রমাণিত। তো সুতরাং আজকে তোমরা এখানে যারা জেনজিরা আছো, তোমরা যে প্রয়াস, যে সামাজিক কাজ করছো, একবার একটা হার্ভার্ড ইউনিভার্সিটি একটা গবেষণা হয়েছে, তারা প্রায় 10 বছর ধরে একটা গবেষণা করেছে, 100 জনকে $1000 করে টাকা দিয়েছে। বলে যে তোমার কাজ, বা বিভিন্ন দেশের 100 জনকে $1000 করে টাকা দিয়েছে, বলে তোমার কাজ হচ্ছে $1000 তুমি তোমার মন মতো করেই খরচ করবা। তো পরবর্তী সবাই খরচ করার পর সবাইকে ডাকা হলো, কে বেশি আনন্দিত? দেখেছে 100 জনের মধ্যে যারা শুধুমাত্র মানুষের কল্যাণে কাজ করেছে, $1000 খরচ করেছে, মানুষ কোনো বিপদে পড়েছে তাকে দিয়েছে, মানুষের কোনো বিবাহ হচ্ছে না বিবাহ করিয়েছে, এই ব্যবস্থা করে দিয়েছে, কেউ অসুস্থ তাকে সুস্থ করে দিয়েছে টাকা দিয়ে। দেখা যায় তাদের সুখ অন্যদের সুখের চেয়ে 3 ডাবল বা 4 ডাবল বেশি। তখন তারা বুঝেছে যে তুমি যদি অপরের জন্য কাজ করো তাহলে তুমি সবচেয়ে বেশি সুখী হতে পারবা। একবার একটা স্কুল শিক্ষক তার স্টুডেন্টদেরকে বললো, তোমরা প্রত্যেকে একটা বেলুন হাতে নাও। প্রত্যেকটা বেলুন হাতে নিয়েছে, বলে যে প্রত্যেকটা বেলুনে তোমার নামটা লিখো। প্রত্যেকে তার বেলুনে তার নামটা লিখেছে। লিখার পর বলেছে যে তোমার বেলুনটা তুমি ছেড়ে দাও। প্রত্যেকে তার বেলুনটা ছেড়ে দিয়েছে। শিক্ষক বলে, এক কাজ করো, তুমি তোমার বেলুনটা একটু খুঁজো তো। আধা ঘন্টা ধরে প্রত্যেকের বেলুন খুঁজেছে, কেউ তার বেলুনটা খুঁজে পায় নাই। শিক্ষক বলে, তুমি এক কাজ করো, তোমার সামনে যে বেলুনটা আছে, যার নাম লেখা আছে, তুমি তাকে দিয়ে দাও। দেখা গেছে মাত্র 3 মিনিটের মাথায় প্রত্যেকের বেলুন খুঁজে পেল। শিক্ষক বলে, এখান থেকে শিক্ষা কি? এখান থেকে শিক্ষা হচ্ছে, তুমি যদি সুখী হতে চাও তাহলে তুমি কখনো সুখী হতে পারবা না। তুমি যদি অন্যকে সুখী করতে চাও তাহলে তুমি নিজেও সুখী হবে, অন্যকে সুখী করা সম্ভব। আজকে সে কাজ তোমরা করছো। আমাদের সুখ পাই না কারণ কি জানো? একটা রাজা তার একে দেখেছে, উজির সাহেব আমাকে বলো তো, সুখী না আমরা কেন? সুখী হতে পারি না কেন? রাজা সাহেব, দেখবেন আপনি সুখী কেন আমরা না? বলছে একটু বুঝাও তো। বলছে আপনি এক কাজ, আপনি আমার সাথে আসেন। একটা ঘরের সামনে, একটা গরিবের ঘরের সামনে 100 মুদ্রা একটা প্যাকেট 99 মুদ্রা রেখে চলে আসছে। তো গরিব সকালে ঘুম থেকে উঠে 99 মুদ্রা পেয়ে তো কি খুশি, ওয়াও আমি এতগুলো মুদ্রা কে দিয়েছে আমাকে। সে পরে কাউন্ট করে দেখে 99টা মুদ্রা। সে বলছে, কিরে এখানে তো 100 মুদ্রা ছিল, আরেকটা মুদ্রা কোথায় গিয়েছে? সে আরেকটা মুদ্রা খুঁজতে সে একেবারেই তো রাজা সাহেবকে ডাকলো। উজির সাহেব, রাজা সাহেব আপনি একটু আসেন, দেখিয়েছি যে কেমন সুখী। গিয়ে দেখেছে ঘরের মধ্যে সে খালি, কোথায় গেল এক মুদ্রা, আমার তো আর ভালো লাগছে না, আমার মুদ্রাটা কোথায় গেল? তো রাজা সাহেবকে বলে, উজির সাহেব বলে, দেখেছেন 99টা মুদ্রা পাওয়ার পরে তার মধ্যে একটা সুখ হওয়ার কথা, সে এটা সুখী না হয়ে কি সে পায় নাই এটা নিয়ে তার মাথা খারাপ। আমরা সুখী না এই জন্যই, কারণ আমার কাছে কি আছে এটা নিয়ে আমি তাকাই না। আমি মনে করি, ইস আমার বান্ধবীটা লম্বা, আমি একটু খাটো, যা আল্লাহ তাআলা আমাকে কি দিয়েছে। পাশে বলে লম্বা, আমি লম্বা ঠিক আছে, কিন্তু আমি চেহারা সুন্দর নেই, আমার ভালো লাগে না, আল্লাহ আমাকে কি দিয়েছে। আমরা সবসময় এটা ভাবি না, অন্যের দিকে তাকাই। আল্লাহ রাসূল বলেছেন, লুক ডাউন নট লুক আপ। উপরের দিকে তাকাই না, নিচের দিকে তাকাও। তুমি লম্বা, একটু কালো ঠিক আছে, কিন্তু তোমার এমন বান্ধবী আছে লম্বাও না আবার সুন্দরও না, আছে না? তাহলে তুমি তার দিকে তাকালে সুখী হবা। তুমি যদি দেখো ওই যে লম্বা সুন্দর, তার দিকে তাকায় তোমার জীবনটা শেষ করে দাও, তাহলে হবে না। আল্লাহ তাআলা তোমাকে আমাকে এত সুন্দর অবয়ব দিয়ে তৈরি করেছেন, তুমি চিন্তা করতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেছে, আমি তোমাকে উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। এ কথা বলার জন্য আল্লাহ 4 বার কসম খেয়েছেন। আল্লাহ বলছে, তিন পর্বতের কসম, জাইতুন ফলের কসম, তুরি সিনিন সিনা পর্বতের কসম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তোমাকে উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। আর তুমি মন খারাপ করো, আল্লাহ আমাকে কালো বানাইছে, আল্লাহ আমাকে সুন্দর বানায়নি, আল্লাহ আমার চুলগুলো কোকড়া দিয়েছে। কিরে ভাই, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু উইকনেস আছে, কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু স্ট্রেংথ দিয়েছে। তুমি তোমার স্ট্রেংথটা বের করো, তুমি তোমার উইকনেসের দিকে তাকাবা না। মিস্টার বিনের নাম শুনেছো না?
মিস্টার বিন অক্সফোর্ডের ছাত্র ছিল। তার খুব স্বপ্ন সে নাটিকা করবে। নাটিকার জন্য সে অক্সফোর্ড থিয়েটারে ভর্তি হয়। অক্সফোর্ড থিয়েটার তাকে একটা ডায়লগ দেয়, সে ডায়লগটা বলতে পারে না। পরবর্তী তাকে অক্সফোর্ড থিয়েটার বের করে দেখো, তুমি ডায়লগ বলতে পারো, তুমি কি নাটক করবা? মিস্টার বিন চিন্তা করেছে, আমি, তার মুখে তোতলা ছিল, সে ভালো কথা বলতে পারতো না। সে বলেছে, আমি ডায়লগ দিতে পারি না, আমি কথা ভালো বলতে পারি না, আমি এমন একটা অভিনয় আবিষ্কার করব যে অভিনয় কোনো ধরনের ডায়লগ লাগবে না, এমন অভিনয় আবিষ্কার করব। মাত্র 3 বছরের ব্যবধানে মুখ অভিনয় করে মিস্টার বিন এত বেশি জনপ্রিয় হয়েছেন, পরে অক্সফোর্ড থিয়েটার তাকে নিয়ে পুরস্কৃত করেছে। এরপরে তুমি বলো কি দিয়েছে, আমি কথা বলতে পারি না। আল্লাহ তাআলা সবচেয়ে প্রিয় নবী মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম যা বলতেন আল্লাহ তা কবুল করে ফেলতেন। মুসা আলাইহিস বলতে, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলছে, যা তোকে দেখাইলাম। হেমন মুসা আলাইহিস সালাম তার মুখেও ভালোভাবে কথা বলতে পারতেন না। তিনি সবসময় একটা দোয়া পড়তেন, রাব্বি শাহলি সদরিলি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতা বিল লিসান। লিসান মানে জিহ্বা। হে আল্লাহ, তুমি আমার জিহ্বাকে সাবলীল করে দাও। ও আকে হারুন, আমার ভাই হারুন সে সুন্দর কথা বলতে পারে। আল্লাহ তুমি আমার ভাইকে তুমি নবী করে দাও। আল্লাহ তাআলা তার শেখ দোয়াও কবুল করে তাকে নবী বানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবা না? সুবহানাল্লাহ বলতে কষ্ট লাগে কুমিল্লার ছেলেরা, তাহলে তো তোর এমনি বলবি মানুষ। একটা হাদিস আছে, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি তামলাউ ওয়া তামলানে ফিল মিজান। কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বলে, একবার সুবহানাল্লাহ বলে, আসমান এবং জমিনে যতটুকু ফাঁকা আছে ততটুকু সওয়াব তার আমলনামা দেওয়া হয়। এরপরে আসতে বলবে সুবহানাল্লাহ। কুমিল্লা ছেলে তো সওয়াব তো বেশি, বলে সওয়াব রাখবো কই, এত সওয়াব রাখবো কই, রাখার তো জায়গা নেই নাকি? হ্যাঁ, তার মানে কখনো হতাশ হবা না, মন খার। মোস্তাফিজুর রহমান দেখছো না? মোস্তাফিজ দেখতে খুব সুন্দর, খুব চমৎকার কথা বলতে পারে, কালারও সুন্দর নাকি? মোস্তাফিজুর রহমানকে যখন সানরাইজার হায়দ্রাবাদ IPL এ নেওয়া হলো, মোস্তাফিজুর রহমান ইংরেজি বলতে পারে না, ইংরেজি বুঝেও না। তখন এখানকার যারা অফিস স্টাফ আছে সবাই ইংরেজিতে কথা বলে, তারে বলে ডানে সে যা বামে, তারে বলে বামে সে যা ডানে। বললো যে এভাবে তো হবে না। তো তারা চিন্তা করলো তার জন্য একটা ইংরেজি শিক্ষক রাখছে মোস্তাফিজের জন্য। দেখে যে ইংরেজি শিক্ষক কি ইংরেজি শিখাবে, সে বাংলাই শিখে যাচ্ছে, মানে তাকে শিখাতে পারে না। তখন তারা চিন্তা করলো, সিদ্ধান্ত মিটিংয়ে বসে, এর জন্য ইংরেজি শিক্ষক রেখে লাভ নেই, আমরা সবাই একটা বাংলা শিক্ষক এনে আমরা সবাই বাংলা শিখে ফেলি। পরে কলকাতা থেকে এখন দোবাসী নিয়ে এসে বাংলা শিক্ষক এনে বাংলা বেসিক যে বাংলাগুলো আছে বাংলাগুলো শিখেছে। মোস্তাফিজকে বলছে ডানে বামে, ডানে বামে আসছে। তার মানে এখান থেকে শিক্ষা হচ্ছে, তুমি যদি যোগ্য হও পুরো পৃথিবী তোমার সাথে রিড করতে বাধ্য হবে। সে যোগ্যতা তোমাকে অর্জন করতে হবে। তুমি যদি ব্যর্থ হও পুরো পৃথিবীর সাথে তোমাকে অ্যাডজাস্ট করতে হবে, আর তুমি যদি সফল হও পুরো পৃথিবী তোমার সাথে অ্যাডজাস্ট করবে। আমরা বলি না যে মা বাপ আমি যেটাই করি এটাই দোষ, যেটা করি এটাই দোষ, বলে না? হ্যাঁ, আমার ভাই যা দোষ করে কোনো সমস্যা না, আমি যেটা করি এটাই দোষ। কারণ কি? কারণ তুমি প্রথম দোষ যেটা করছো সেটা হচ্ছে তুমি ব্যর্থ হয়েছে। এই জন্য তুমি ডানে গেলেও দোষ, বামে গেলেও দোষ। সিংহাসন খোঁজার দরকার নাই, চেয়ার খোঁজার দরকার নাই, সিংহ হও, যেখানে বসবা সেটাই সিংহাসনে পরিণত হবে। কিসের জন্য সিংহাসন খোঁজো? সফল হও, ছেঁড়া পাঞ্জাবি একটা ইতিহাস, ব্যর্থ হলে শুটেড বুটের একটা পরিহাস, তোমার জন্য পরিহাসে পরিণত হবে। এই জন্য সফল হও। একটা প্লে বয়, খুব সুন্দরী মেয়েরা তার পিছনে ঘুরে, সুন্দরী মেয়েরা ঘুরতে ঘুরতে সুন্দরী মেয়েদের সময় দিতে দিতে গিয়ে আর বিয়ে শাদী করে নেয়। আর বয়স পার হয়ে যাচ্ছে, এখন বন্ধুদেরকে বলবো, বন্ধু জেনারেশন তো দরকার, বিয়ে শাদী তো করা দরকার, এখন পড়াশোনাতে কিছু করলাম না, মেয়েরা পিছনে ঘুরছে, আমিও সময় দিয়ে যেমন পড়াশোনা করি, কি করব? বলছে বিয়ে কর। বলতে বিয়ে করলে তো খরচ দিতে হবে, এখন সে খরচ তো নাই, বোরে খাওয়াবো কি, লিপস্টিক কিনে দিব কিভাবে? তখন এক বন্ধু বলছে, বন্ধু এক কাজ কর, তুই একটা চাকরিজীবী মেয়ে বিয়ে কর, তাহলে তার বেতন দিয়ে তুই চলতে পারবি। ভালো পরামর্শ দিছস। পরে একদিন একটা মেয়েকে দেখতে যাবে, বন্ধু বলছে বন্ধু একটা মেয়েকে দেখতে যাব। বন্ধুরা তো ভাবছে সবসময় তার পিছনে সুন্দরী মেয়েরা ঘুরে, তার মানে এমন কোন বিশ্ব সুন্দরী বিয়ে করতে যাচ্ছে। গিয়ে দেখেছে মেয়েটা কালো। বন্ধুরা বলছে বন্ধু এই তো কালো। যা বেটা, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। এরপরে দেখেছে মেয়েটা টেড়া। বন্ধু এই তো টেড়া। যা বেটা, এটা লক্ষ্মী টেড়া। কিছু শিখলা নাকি কিছু শিখলা? এখান থেকে কি শিখলা? তুমি যদি যোগ্য হও
তোমার যতগুলো উইকনেস আছে প্রত্যেকটা উইকনেস ইউনিকনেসে পরিণত হবে। এটাই বাস্তবতা। চেহারার দিকে তাকাইও না রে বোন। তুমি দেখবা যতগুলো ইউএনও দেখবা, যতগুলো সরকারি বড় বড় কর্মকর্তাদের দেখবা, দেখতে এত সুন্দর না। কয়েকজন একটু সুন্দরই তারা ভাইরাল হয়। তাদেরকে সবাই স্যার ডাকে না, সেলুট করে না? কেন? কেন? রূপ দেখে? কি দেখে? ঢুকলে তো স্যার ম্যাডাম ডাকতে ডাকতে একবারে পানি শেষ করে ফেলো। কেন? যোগ্যতায়। যোগ্যতায় ভাই বোনেরা, যোগ্যতার কোনো বিকল্প নেই। যোগ্যতার কোনো বিকল্প নেই। একটা অঞ্চলে তারা চিন্তা করে একটা মন্দির বানাবে, তো মন্দিরের জন্য কি লাগে? পাথর লাগবে। তো তারা শুনছে যে পাশের গ্রামে বা শাসনগাছায় নাকি শাসনগাছায় একটা পাথর আছে, সুন্দর পাথর, সবাই সেখানে সেলফি তুলে। বা টমসম ব্রিজ অথবা কান্দিরপাড়ে একটা কি আছে, একটা পাথর আছে। তো পাথরের কাছে গেল, পাথর সাহেব আপনাকে একটু লাগবে। বলছে আমাকে দিয়ে কি করবা? বলছে আপনাকে একটু নিব, আপনাকে নিয়ে আপনাকে আমরা কাটবো, ঘষবো, মাজবো, এরপরে মূর্তি বানাবো, এরপরে মন্দিরে রাখবো। রাখলে সবাই এসে আপনাকে সেলুট করবে, সালাম করবে, প্রণাম করবে। বলছে না না, এই কাটাকাটি করা ছাড়া হয় না। না কাটলে তো আপনাকে পাথর, কেউ তো আপনাকে সালাম করবে না। না কাটাকাটি করা যাবে না। কয় মাসে? 6 মাস কাটাকাটি করতে হবে। না তাহলে হবে না। পাশে একটা কালো পাথর। স্যার আমাকে নিয়ে যান। তোমাকে নিব? স্যার আমাকে কাটেন, ঘষেন, মাজেন, কোনো সমস্যা নেই। তাই? চলো। তারে নিয়ে কেটে ঘষে মেজে মূর্তি বানাইলো, বানিয়া মন্দিরে রাখছে। সবাই এসে তাকে দুধ ঢালে, নারিকেলে পানি ঢালে, সেলুট করে, সালাম করে। তখন মন্দির কর্তৃপক্ষ দেখলো বিশাল একটা লাইন, সবাই নারিকেল হাতে। তার মানে নারিকেলগুলো যদি দেয়ালে ভাঙে, দেয়ালটা ভেঙে যাচ্ছে। তো তারা চিন্তা করে একটা পাথর লাগবে যে নারিকেলটা ভাঙার জন্য। তখন তারা ওই পাথর সাহেবের কাছে গেছে। পাথর সাহেব আপনার একটা কাজ পেয়েছি। কি কাজ? কাটবা, ঘষবা? না কাটা ঘষা কিচ্ছু নেই, শুধু নারিকেল ভাঙবে আর শেষ, আর কোনো কাজ নেই। ফাইন, তাহলে আমাকে নিয়ে যাও। পরে নিয়ে মন্দিরের মুখে রাখে, সবাই এসে নারিকেল ভাঙে। আবার জুতোর পিতে খুলে গেলে জুতাটা রাখে, পিতিটা লাগায়। হ্যাঁ, আবার জুতের মধ্যে যদি এর গোবর টোবর লাগে, সেটাও আবার কি করে? পাথর দিয়ে টেনে মুছে। শিখো কিরি বেটা, আমি ছিলাম সবাই আমার সাথে সেলফি তুলতে, আজকে সবাই আমার সাথে জুতু পিতি লাগাচ্ছে, আস্তে আস্তে লাথি মারছে। আর কালো পাথর অবহেলিত, তার সাথে কেউ কখনো সেলফি তুলতো না, আজকে তাকে সবাই সেলুট করছে, সালাম করছে। কারণ কি? তখন কালো পাথর বলছে স্যার আজকে তো আপনি দেখতে পাচ্ছেন আমাকে সম্মান দিচ্ছে, সেলুট করছে, কিন্তু আমাকে যখন কাটা হয়েছে, আমাকে যখন ঘষা হয়েছে, আমাকে যখন মাজা হয়েছে, আমি সেটা সহ্য করেছি বলেই আজকে মানুষ আমাকে সেলুট করছে। তুমি মনে করো তোমাকে এমনি মানুষ সেলুট করবে? তোমাকে এমনি মানুষ সেলফি তুলবে তোমার সাথে? হ্যাঁ, নো। তুমি সফল হও, তুমি সফল হও, দেখবা আজকে যে লাইকের জন্য বন্ধুকে একটা ছবি পাঠাইয়া বন্ধুর কমেন্ট করে, কিরে বন্ধু কমেন্ট দিস না কেন? তোর ছবিটা আমি কমেন্ট দিতে, আমার কমেন্ট দিস না কেন? বলি না আমরা, বন্ধু তুই কিন্তু লাইক দিস নাই, বন্ধু একটা লাইক দে, তোরে আজকে কফি খাওয়াবো, বলে না? হ্যাঁ, লাইক কমেন্টের পিছনে ঘুরিও না, লাইক কমেন্টের পিছনে ঘুরিও না। এপিজে আবুল কালাম বলেছে প্রজাপতির পিছনে ঘুরিও না, ফুলের চাষ করো, প্রজাপতি তোমার পিছনে ঘুরবে। আজকে যে লাইক কমেন্ট খুঁজছো, তুমি সফল হও, তোমার বন্ধু কমেন্ট করে স্ক্রিনশট তোমাকে পাঠাবে, বন্ধু আমি সফল, বন্ধু আমি তোমার পোস্টে এটা কমেন্ট করেছি, আমার কাছে খুব ভালো লাগছে। সে যোগ্যতা অর্জন করো। আকলের ইশারা দিলে হয়, আর ব্যাককলের ঠুসা মারলেও হয় না। তা আমি মনে করি কুমিল্লার ছেলে মেয়েরা কি আক্কল, নট এ ব্যাককল, নাকি নাকি ইয়া 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 ইয়া। কুমিল্লার একটা কলেজে 100% ফেল করছে। তা আমি কলেজের খোঁজ খবর নিলাম যে ঘটনা কি। পরে শুনলাম ওই কলেজের নাকি 100% টিকটকার। ওয়াও, টিকটক সেলিব্রিটি। কার কার টিকটক অ্যাকাউন্ট আছে এখানে? হ্যাঁ, কার কার টিকটক অ্যাকাউন্ট আছে এখানে? মানে আমার প্রশ্নটা মনে হয় ভুল হয়েছে, প্রশ্নটা করার দরকার ছিল কার কার টিকটক অ্যাকাউন্ট নেই, নাকি? নেই বলার পর 1-2টা হাত তুলছে। টিকটক যিনি তৈরি করছেন, জাং ইয়ামিন, চাইনিজ। আমি তার অফিসে বেইজিং যাওয়ার সুযোগ হয়েছে। তিনি বলেছেন আই ক্রিয়েটেড টিকটক অনলি ফর আনস্টেবল অ্যান্ড জবলেস পিপল। আমি টিকটক তৈরি করছি বাদাইম্মা, যার কোনো কাজ কাম নাই,
আনস্টেবল, তার জন্য আমি টিকটক তৈরি করছি। পরে দেখা গেছে বাংলাদেশ আর ভারতের মধ্যে সবচেয়ে বেশি ভাদাইম্যা বেশি। এই জিনিসটা, এই মোবাইলটা, ফেসবুক ইউজ করবো না আমি তোমাদেরকে বলি নেই। ফেসবুক লোগো দেখছো? দেখছো? মানে কেউ যদি বেশি ফেসবুক ইউজ করে তার মাথাটা নিচের দিকে থাকবে, সে কখনো মাথাটা উপরের দিকে উঠাইতে পারবে না। আমি ফেসবুক ব্যবহার শুরু করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে, তার আগ পর্যন্ত আমি ফেসবুক ব্যবহার করিনি। তোমরা ফেসবুক ব্যবহার করার এখন সময় নয়। আমি তোমাদেরকে অনুৎসাহিত করছি না, আমার নিজেরও 1.7 মিলিয়ন ফলোয়ার আছে। তখন আমি যদি তোমাকে বলি যে ফেসবুক ব্যবহার করো না, তাহলে এটা কি? লিমা তাকুলুনা মা লা তাফালুন। কোরআন বলছে যেটা নিজে করো না তা অন্যকে করতে বলিও না। আল্লাহ রাসূল কাছে একজন মা একটা বাচ্চা নিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চার জন্য একটু দোয়া করে দেন। ও কি দোয়া করো? আমাদের শুধু মিষ্টি খায়, একটু মিষ্টি কমানোর জন্য একটু করেন। আল্লাহ রাসূল বলছে ঠিক আছে, তুমি আগামী সপ্তাহ তারা নিয়ে এসো। পরে আগামী সপ্তাহ নিয়ে আসছে। কই ইয়া রাসূলুল্লাহ, কয় বাবু মিষ্টি কম খাবা। কই ইয়া রাসূলুল্লাহ আপনি এই কথাটা তো গত সপ্তাহ বলতে পারতেন, আরেক সপ্তাহ কেন নিয়ে আসছেন? আসলে আমি নিজে তো মিষ্টি বেশি খাই, তা আমি এই সপ্তাহ চেষ্টা করছি একটু কমানোর জন্য। কমাইতে পেরেছি, এই জন্য আমি তাকে পরামর্শ দিয়েছি তুমি একটু কম খাওয়ার চেষ্টা করো। মানে একবারে খেও না এটা বলি নাই। তার মানে যেটা তুমি করো না, আমি তোমাকে বলেছি তোমার ফেসবুক তুমি ব্যবহার করবা, দিস ইজ নট টাইম টু ইউজ দ্য ফেসবুক। এটা সময় না। তোমরা ইন্টারে পড়ো, মোবাইলে ফেসবুক আনইনস্টল করে দাও, টিকটক আনইনস্টল করে দাও। মোবাইল এবং ফেসবুক মেটা কি করে জানো? মেটা এই ফেসবুকের পিছনে শুধু মনোবিজ্ঞানী যারা আছে তাদের পিছনে শুধুমাত্র তোমাকে ফেসবুকে আটকা রাখার জন্য, রিলসে আটকা রাখার জন্য তারা শত শত লক্ষ লক্ষ ডলার খরচ করে, যে শুধুমাত্র কোন রিলসটা দেখার পরে তুমি ফেসবুকে ঢুকলা, বলে যে আম্মু 5 মিনিট ব্যবহার করে আবার রেখে দিব মোবাইলটা। ঢুকার পর একটা রিলস দেখলা, ভালো লাগলে একটু হাসলা, সাথে সাথে মেটা তোমাকে আরেকটা সেম রিলস তোমাকে সাজেস্ট করবে, ওয়াও আরো সুন্দর দেখো, ও ওয়াও অসাধারণ, এরপরে আরো একটা সুন্দর, ওয়াও আরো। দেখতে দেখতে দেখলা 3 মিনিটের জায়গা 3 ঘন্টা হয়ে গেছে। তার মানে তোমাকে এখানে রাখার জন্য তারা লক্ষ লক্ষ টাকা খরচ করে মনোবিজ্ঞানীদের পিছনে, শুধুমাত্র তোমার মনোযোগ রিলসে রাখার জন্য। বুঝতে পেরেছো? তো সুতরাং এই মোবাইলটা আল্লাহর ওয়াস্তে, মোবাইল ফেসবুক টিকটক ব্যবহার করবো না আমি তোমাকে বলি নেই। টিকটক ব্যবহার করবো না আমি তোমাকে বলি নেই, করবা, বাট এখন তোমার করার সময় হয় নাই। মনে থাকবে আগে ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, একটা মেডিকেল কলেজে চান্স পাও। এই যে তোমার বড় অপুর এখানে আছে না, অনেক সফল বড় অপুর এখানে আছে না, এই বড় অপুরা যখন বক্তব্য দিচ্ছে ব্যাপক হাতে তালি দিলা না? তোমার কি একটু স্বপ্নের মধ্যে একটু আগ্রহ তৈরি হয় নাই? ইস, আমি 2-3 বছর পর আমিও এখানে দাঁড়িয়ে বক্তব্য দিব আর আমার ছোট ভাই বোনেরা দেখে আমাকে হাতে তালি দিব। ইচ্ছে করে নাই? করেছে। সুতরাং তোমাদের বড় অপুরা যে সফল হয়েছে, কেন সফল হয়েছে জানো? তোমাদেরকে আমি সর্বশেষ একটা কথা বলি, আল্লাহর ওয়াস্তে শুধুমাত্র পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ থাকবা না। আগামী যে প্রজন্ম, তোমরা যখন পেশায় যাবা, একটা ভয়ঙ্কর সমাজ তোমাদের জন্য ওয়েট করছে। আগে এক সময় পৃথিবীতে একটা গবেষণা আসছে, আগামী 20 বছরে পৃথিবী থেকে প্রায় 100-র উপরে পেশা বিলুপ্ত হয়ে যাবে। কবি, আগে বিদ্রোহ কবিতা শুনে আমরা কাজী নজরুলকে বিদ্রোহী কবি বলি না? এখন তোমার কবিতা বানানোর জন্য বিদ্রোহী কবি কাজী নজরুলের কাছে যাইতে হবে না। এআই কে বলো একটা কবিতা বানাই দিয়ে, এআই তোমাকে বিদ্রোহের চেয়ে ভয়ঙ্কর বিদ্রোহী কবিতা বানাই দিবে। এখন আর গান শোনার জন্য শিল্পীর কাছে যেতে হয় না। ওই দিন আমার এক ফ্যান আমার জন্য একটা গান পাঠাইছে, মানে আমার নাম দিয়ে, যে আপনি এটা করেছেন সেটা করেছেন, অসাধারণ। আমি তুমি তো শিল্পী না, এত সুন্দর গান কিভাবে দিলা? আমি মাথায় ধরে নেই। পরে আমি বললাম যে ভাই এখানে একটু বলেছে, তুমি এখানে বেশি প্রশংসা করে বলছো, এটা বাদ দাও। সাথে সাথে 5 মিনিটের মধ্যে আবার এটা এডিট করে দিয়ে দিল। আমি বললাম তুমি রেকর্ড করলা কখন, ভয়েস দিলা কখন, এডিট করলা কখন? পরে এসে আস্তে আস্তে বলছে ভাইয়া এটা তো এআই। চিন্তাই করতে পারবা না এটা যে এআই ভিডিও। নির্বাচন আসলে আমাদের শিল্পীদের ডিমান্ড বেড়ে যায়। এবার নির্বাচনে যতগুলো গান ভাইরাল হয়েছে প্রত্যেকটা গান এআই এর গান ছিল। তার মানে আগামী প্রজন্মে এই যে কবি বলো, তুমি বলো, এগুলো বিলুপ্ত হয়ে যাবে। তবে থাকবে যারা এভারেজ গুড বেটার হবে, তাদের খাওয়া থাকবে না। আগামী জন্মতে বেস্টের যোগ, তোমাকে সেরা হইতে হবে।
ইটস নট টাইম ফর জিকে, এটা জেনারেল নলেজের যোগ নয়, ইটস টাইম ফর এসকে, স্পেশাল নলেজের যোগ। তোমাকে স্পেশাল নলেজ গেদার করতে হবে। শিক্ষক আগামী 20 বছরে প্রায় 20 লক্ষ শিক্ষক তার চাকরি হারাবে। এখন এআই শিক্ষক বের হয়েছে, তুমি তামিলনাড়ুতে তুমি দেখেছো, কেরালাতে আইরিশ এআই শিক্ষক ক্লাস নেই, মানুষ বুঝতেই পারে না। তোমার যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ হচ্ছে, যিনি ইউক্রেনের যুদ্ধের আপডেট দেয় এটা এআই উপস্থাপক, মানুষ জানে না যে এআই উপস্থাপক, সে জানে না। তার মানে আগামী 20 বছরে প্রায় 10 লক্ষ ড্রাইভার তার চাকরি হারাবে। তো সুতরাং তোমাদের জন্য ইটস ভেরি অ্যালার্মিং। এই জন্য এমন কিছু নলেজ আজকে তোমাদের প্রয়াসে আসার উদ্দেশ্য এটা, যে তোমরা প্রয়াস ফাউন্ডেশন, তোমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাব দেখেছি আমি, তোমাদের ডিবেটিং ক্লাব দেখেছি আমি, যারা ভালো কথা বলতে জানো, মনে রাখবা যে ভালো কথা বলতে যারা জানবা তাদের খাওয়া থাকবে। কথা ভালো শিখবা, প্রথমে নিজের ভোকালটা, প্রথমে নিজের ভালো। আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের আঞ্চলিকতা ছাড়তে পারি না। আঞ্চলিকতা দূর করতে হবে, তোমার এলাকার যে এটা আছে সেটা দূর করতে হবে প্রথমে, বুঝতে পেরেছ? আগে আঞ্চলিকতা, আগে নিজের এই কি বলে, কবি রবীন্দ্রনাথ বলেছেন নিজের কি বলে, আগে বাংলা ভাষার বাঁশুরি, পরে বিদেশি ভাষার পত্তন। আগে নিজের ভাষাটা চমৎকার করে বলতে হবে, নাহলে তুমি বলবা একটা বুঝবে আরেকটা, তুমি বলবা একটা সে বুঝবে আরেকটা। আমার মনে আছে সিলেটে একবার একটা প্রোগ্রামে আঞ্চলিক বিতর্ক হচ্ছে নারীদের অধিকার নিয়ে। তো একটা সিলেটের ছেলে বলতে, মানে স্পিকার আমরা খাইতা কথা কন, আমার এলাকায় যখন বউ প্রথমে ঘরে যায় তার হাউরি বলে তুমি কি সাদা গু খাবা নাকি লাল গু খাবা। আমি বুঝতে পারলাম না নারীর অধিকারের সাথে সাদা আর লালের কি সম্পর্ক। তা আমি পরে শেষ করার পর তারা ডাকলাম, এই যে তুমি তো বললা এটা কেন, ভাইয়া আপনি মাইন্ড করেছেন, আমি তো বলতে চেয়েছি যে আমাদের প্রত্যেকটা এলাকা বউ শাশুড়ি দ্বন্দ্ব হয়, আর আমাদের এলাকা বউ যখন প্রথমে ঘরে যায় তার শাশুড়ি মিষ্টি হাতে নিয়ে বলে তুমি কি সাদা গুলু খাইবা নাকি লাল গুলু খাইবা। আমি বলি তুমি এমন ভাবে বলছো, আমি তো মনে করছি অন্য কিছু। সাইফুর রহমান সাহেব, সাবেক অর্থমন্ত্রী যে সিলেটের, একটা প্রোগ্রামের জন্য ওনাকে ইনভাইট করার জন্য, তখন আমরা বিশ্ববিদ্যালয়ে ছিলাম, ইনভাইট করার জন্য গিয়েছি বিতর্ক প্রোগ্রামে ইনভাইট করার জন্য। তো যাওয়ার পর ওনার কাছে গেলাম, আমরা সুটেড বুটেড হয়ে গিয়েছি, যেহেতু এই সাবেক মন্ত্রী, ওনার সাথে দেখা করতে যাবো। আমরা বললাম স্যার আমরা আসছি। তো উনি বলে তোমরা এক কাজ করো, তোমরা সোয়েটার পরে আসো। তা আমরা ভাবলাম স্যার মনে হয় স্যুট টুট মনে হয় পছন্দ করেন না, সোয়েটার পরতে বলছে। পরে আমরা নীলক্ষেত গিয়ে সোয়েটার কিনলাম, সোয়েটার তো ছিল না, কিনে সোয়েটার পরে আবার গেলাম, স্যার আমরা আসি। এই তোমাদেরকে আমরা সোয়েটার পরে আসছে, তোমরা এখন কেন আসলে? পরে বুঝলাম যে 6টার পরে, 6টার পরে। পরে বুঝলাম কি 6টার পরে, আর আমরা বাজি সোয়েটার পরে। আমার মনে আছে 2013 সালে সাউথ এশিয়ান ডিবেট কম্পিটিশন অংশগ্রহণ করার জন্য আমি মাদ্রাজে গিয়েছিলাম, মাদ্রাজ ইউনিভার্সিটিতে, যে আমি বাংলাদেশে প্রতিনিধিত্ব করছিলাম সেখানে সাউথ এশিয়ান ডিবেট কম্পিটিশন। তো সেখানে আমরা 15 দিন ছিলাম। তো আমার একটু বাঙালি খাবার খাইতে ইচ্ছে করলো, তা আমি একটু দূরে গেলাম। একটা বাঙালি বলে, বাদার হ্যাভ ইউ অ্যাভেলেবল এনি বেঙ্গলি ফুড? বলছি ইয়েস অ্যাভেলেবল, ইউ হ্যাভ টু গো সোফা, তোমাকে অনেক দূরে যেতে হবে। আমি প্রায় 100 কিলোমিটার মতো জার্নি করে গেলাম। দেখি যে রেস্টুরেন্টের নাম লেখা আছে YANG ইয়াং, TUNG টুং, KHAN ইয়াং টুং কাইদাং রেস্টুরেন্ট। তা আমি ভাবলাম এটা চাইনিজ রেস্টুরেন্ট, চাইনিজরা ওয়াং ফোয়াং চং বলে না। তো ভিতরে ঢুকার পর আমি কি রে ভাই, বললো বাঙালি হোটেল, নাম দেখি চাইনিজ। তো ভিতরে ঢুকে ম্যানেজার বলে ভাইয়া বেলা আসেননি। আই এম ব্রাদার ইউ ফ্রম, ভাই আই তো নোয়াখালী। তা আমি বললাম আপনি নোয়াখালীর মানলাম, নাম দিলেন চাইনিজ, এটা কেমন কথা? কয়টা তো চাইনিজ না, কয়টা তো বাঙালি নাম। কি নাম? কয় ইয়াং তুং খেয়ে যান, মানে এখান থেকে খেয়ে যান। বলে না ইয়ান্তুন খাই যান আর নেকাই হুতি যান। তা আমি বললাম আপনি এভাবে লিখলেন কেন, আপনি এভাবে লিখলেন কেন? বলছে ভাইয়া আমি আসলে লিখছি এভাবে, যারা বাইরের মানুষ তারা তো আমার এটা চাইনিজ রেস্টুরেন্ট, আর যারা দেশীয় মানুষ এটা তো ভিতরে ঢুকলে এটা বুঝতে পারবে এটা আন্ডা হোটেল। তা আমার 2 ধরনের কাস্টমার পাই, এই জন্য আমি এটার নাম দিয়েছি ইয়ান্তুন কাইদাং রেস্টুরেন্ট। নোয়াখালী, হোয়াট এ নোয়াখালী। তোমরা এদেরকে আবার ছোট করো না, তার চিন্তা দেখছো? 2 ধরনের কাস্টমার তার লাগবে, এই জন্য সে নাম দেয় ইয়াং টুং কাইদাং। রাজশাহীতে গিয়েছিলাম, একটা প্রোগ্রাম করছিলাম অনেকক্ষণ ধরে, প্রায় 3 ঘন্টা ধরে আমি আলোচনা করছিলাম, প্রায় 3 ঘন্টা ধরে। একটা মেয়ে পিছন থেকে দাঁড়াই বলতে, স্যার আমার একটা কথা আছে। আমি বললাম মেয়ে তুমি আমাকে স্যার ডাকলে কেন? স্যার আপনি মাইন্ড করেছেন? তাই বললাম তুমি আমাকে স্যার বললো, আমি মাইন্ড করবো না। ভাইয়া আসলে আমাদের এলাকা না ভাইয়াকে সম্মান দিয়ে স্যার ডাকে। পরে বুঝলাম যে
স্যার আমার SMS করেন তো পরে বুঝলাম যে ঘটনা হ্যাজ বিন গটেন। পরে বুঝলাম যে এদের এই সমস্যা। নামাজ পড়তে গেলে আস্তাগফিরুল্লাহ সুবহানাকা আল্লাহুম্মা। মানে হ্যাভ ইউ এনি প্রবলেম টু লোকাল ল্যাঙ্গুয়েজ টু ক্রিয়েট দ্য প্রবলেম অল কাইন্ডস অফ ল্যাঙ্গুয়েজেস। তোমার যদি বাংলায় আঞ্চলিকতা সমস্যা হয় তাহলে এটা ভাষা, প্রত্যেকটা ভাষায় তোমার কি করবে, প্রভাব ফেলবে। এই জন্য বলে না সামথিং ইজ বেটার দেন, দেখো শামসুরমার বেটার করে নাটি বলে। তো এই জন্য তোমাদের প্রতি অনুরোধ থাকবে, ডিবেটিং ক্লাব আছে, ডিবেট করবা, নিয়মিত ডিবেট করবা। ল্যাঙ্গুয়েজ ক্লাব, 3টা ভাষা শিখবা, 3টা ভাষা। এক হচ্ছে তোমার মাদার টাং, বাংলা ভাষা ভালো করে শিখবা। বা মনে করো যে আমরা অনেকে বলি বাংলা ভাষা শিখার কি আছে, এটা তো আমার মায়ের ভাষা। নো, বাংলা ভাষা শিখার অনেক কিছু আছে। বাংলা ভাষার যে শব্দ চয়ন, যেমন তুমি যদি বলো মা তোমার তরকারিটা খুব স্বাদ হয়েছে, এটা সুন্দর না মা তোমার খুব স্বাদ হয়েছে, কোনটা সুন্দর? বলা হয় দন্তস্বর সাথে যদি ব থাকে এটাকে শাসাঘাত করতে হয়। মা আমি একটু স্বপ্ন দেখেছি, আমি একটা স্বপ্ন দেখছি, এটা সুন্দর নাকি স্বপ্ন দেখেছি? মা তোমার খুব স্বাদ হয়েছে নাকি মা তোমার স্বাদ হয়েছে নাকি? হ্যাঁ, আমার মাথার উপর একটা এত বিশাল একটা বজ্রও পড়েছে, বজ্র নাকি আমার মাথার উপর একটা বজ্রও পড়েছে, তাহলে মনে হয় বিশাল। আর বজ্রও পড়েছে, মনে হচ্ছে একটা মশা একটা টোকা মেরেছে, টুস টুস, ব্যাপারটা এমন না? তার মানে তোমার এই ভাষাগত সমস্যাটা, এজন্য বাংলা ভাষাটা স্বরবর্ণ যদি ভালোভাবে বলতে পারো, স্বরবর্ণ, স্বরধ্বনি যদি ভালোভাবে বলতে পারো, তোমার ভাষার অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। আমার সাথে বলতে পারবা? বলো তো, অ আ ই উ এ ও এ, অ আ ই উ এ ও এ, ও আ ইউ এ ও। যেমন আমরা কি বলি, উমা সাপ, উড়ি বাবা, এটা কি উড়ি? ধরো তোমার সামনে একটা সাপ পড়েছে, তোমার পিছনে বান্ধবীরা আছে, তুমি তাদেরকে বললা উমা সাপ, তো সাপ নিজে লজ্জা পাবে, উমা সাপ। এটা হবে কি, ওমা, কি ওমা, ওরে বাবা। তাহলে তুমি ওমা বললেই মানুষ বুঝবে না ভয়ঙ্কর, যা তুমি উমা উরি বাবা হবে। তাহলে এটা কি হবে, ও, কি ও। আমার সাথে বলো, অ আ ই উ এ এ ও এ, ও আ ই উ এ ও এ, ও আ ইউ এ। সব সময় যেখানে যাবা শুধু ও ইউ এ, এটা ঠিক করবা। আবার রিক্সাতে বসে ও মানুষ ইফটিজিংয়ের দায়ে পরে জেলে যাবা, মানে হাতটা এভাবে দিবা, এভাবে দিয়ে পারবা তো? হ্যাঁ, 3টা ভাষা, মাদার টাং, আন্তর্জাতিক ভাষা ইংরেজি, আর তোমার ধর্মীয় ভাষা, রিলিজিয়াস ল্যাঙ্গুয়েজ অ্যারাবিক। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা আন্তর্জাতিক ভাষা ইনস্টিটিউট আছে, সেখানে আমি 2টা ভাষা এক্সট্রা শিখেছিলাম। একটা হচ্ছে অ্যারাবিক, আর একটা হচ্ছে সংস্কৃত। হিন্দু ভাষা জানার জন্য আমি সংস্কৃত শিখেছিলাম, যাতে আমি হিন্দু ধর্মটা জানতে পারি। আর যেহেতু আমাদের আগের বেসিকলি আমাদের পূর্বপুরুষরা ছিল হিন্দু, এই জন্য আমি সংস্কৃত ভাষাটা একটু জানার চেষ্টা করেছি, এবং অ্যারাবিক ভাষা। আল্লাহর রহমতে এখন আমি অ্যারাবিক কোরআন পড়ে আমি ট্রান্সলেট করতে পারবো। শুধুমাত্র সুযোগ হয়েছে, শিখেছি। তোমাদের প্রতি অনুরোধ থাকবে, তোমরা এই 3টা ভাষা, তোমাদের যে ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে, এই ক্লাব থেকে 3টা ভাষা শিখবা। পারবা? সবাই একটু দাঁড়াও, হাতটা সামনে নাও, হাত সামনে নাও, আমার মতো আমিও নিচ্ছি। বলো আমার সাথে লাউডলি বলবা, বলো আমি ওয়াদা করছি। এই কুমিল্লার ছেলেরা জোরে বলো, বলো আমি ওয়াদা করছি খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু শুনবো না, খারাপ কিছু বলবো না। যে মুখে ডাকি মা, সে মুখে মাদক না। মানুষের মতো মানুষ হব, পিতা মাতাকে শ্রদ্ধা করব, নিজের দেশকে নিজেই গর্ব। আবার বলো, আমি ওয়াদা করছি খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু শুনবো না, খারাপ কিছু বলবো না। যে মুখে ডাকি মা,
সে মুখে মাদক না, মানুষের মতো মানুষ হব, পিতামাতাকে শ্রদ্ধা করব, নিজের দেশকে নিজেই গড়ব।